আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। রাশিয়ার ভ্যাকসিনের সাফল্যের পেছনে আসল রহস্য কি? ট্রাম্পের ছোট ভাইয়ের মৃত্যু, ভোট কারচুপির প্রতিবাদে উত্তাল বেলারুশ, আমিরাতে মার্কিন অস্ত্র বিক্রির দর প্রশস্ত করবে নতুন চুক্তি, বিশ্বে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত, জার্মানিকে দূরে ঠেলে পোল্যান্ডকে কেন বেছে নিলেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে চলছে তোলপাড়। একদিকে আশার আলো, অন্যদিকে সন্দেহের তীর। গত বৃহস্পতিবার অনুমোদনের বার্তা ঘোষণার পর এবার ভ্যাকসিন উৎপাদনও শুরু করেছে রাশিয়া। সমালোচকেরা বলছেন তথ্য প্রকাশ নেই, প্রশ্ন থাকছে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে। অন্যদিকে মহাকাশে স্পুটনিক ভস্তক প্রেরণের ইতিহাস জানা দেশগুলো বলছে রাশিয়া এমনই আনপ্রেডিক্টেবল। তবে বিশ্বাসী অবিশ্বাসী সকলেরই প্রশ্ন একটাই, কিভাবে পারল রাশিয়া? রহস্যটা ঠিক কোথায়? রাশিয়ার দাবি এর পেছনে 6 বছরের পরিশ্রম রয়েছে। ইবোলা এবং মিডল ইস্ট রেসিপিটারি সিন্ড্রোমের ভ্যাকসিন গবেষণার কাজে তাদের সহজ করেছে। রাশিয়ার দাবি করোনার সঙ্গে এই মিডল ইস্ট রেসিপিটারি সিন্ড্রোমের বহু মিল রয়েছে, তাই করোনা ভ্যাকসিন তৈরি করা তাদের কাছে তুলনামূলকভাবে অনেক সহজ হয়েছে। অন্যদিকে পুতিন প্রশাসন জানাচ্ছে ইবোলার সঙ্গে লড়াই তাদের এই পথ আরও মসৃণ করে দিয়েছে। তাদের দাবি স্পুটনিক 5 তৈরিতে অ্যাডিনা ভাইরাসের সঙ্গে অন্য প্রয়োজনীয় প্রোটিন মিশিয়ে এই ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মারা গেছেন। গতকাল নিউ ইয়র্কের প্রেসবিটারিয়ান হাসপাতালে তিনি মারা গেছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ডোনাল্ড ট্রাম্প বলেন, বেদনার সঙ্গে জানাচ্ছি আমার ছোট ভাই রবার্ট আজ পৃথিবী ছেড়ে চলে গেছেন। কেবল ভাই নয়, সে ছিল আমার অনেক ভালো বন্ধু। তাকে মিস করব, তবে আবার আমাদের দেখা হবে। আমার হৃদয়ে তার স্মৃতি জাগ্রত থাকবে। রবার্ট, তোমাকে ভালোবাসি, শান্তিতে ঘুমাও তুমি। এর আগে গত শুক্রবার ভাইকে দেখতে প্রেসবিটারিয়ান হাসপাতালে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার ভাই কি রোগে ভুগছেন তা জানা যায়নি। রবার্ট ট্রাম্পের আবাসন, ব্যবসা, রিয়েল এস্টেটের সবকিছু দেখাশোনা করতেন। হাসপাতাল থেকে নিউ জার্সির গল্ফ ক্লাবে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি খুব চমৎকার একজনকে ভাই হিসেবে পেয়েছি। দীর্ঘ সময় ধরে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক বিদ্যমান। সে এখন হাসপাতালে, আশা করছি সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তবে এখন তাকে কঠিন সময় পার করতে হচ্ছে। গত জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে 1 সপ্তাহের বেশি সময় ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন রবার্ট ট্রাম্প। অন্যদিকে নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে বেলারুশের রাজধানী মিনস্কে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে কয়েক হাজার বিক্ষোভকারী রাস্তায় জড়ো হন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়ার পর ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার নির্বাচনে ব্যাপক কারচুপি ও পরবর্তীতে বিক্ষোভে পুলিশি নির্যাতন নিয়ে উত্তপ্ত রাজধানী মিনস্কের কেন্দ্রস্থলে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গত 9 আগস্ট বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন লুকাশেঙ্কো। ওই নির্বাচনে ব্যাপক কারচুপি ও প্রেসিডেন্টের বিরুদ্ধে জোর করে ক্ষমতা আঁকড়ে রাখার অভিযোগ ওঠে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানায়, 1994 সাল থেকে ক্ষমতায় থাকা আলেকজান্ডার এবারের নির্বাচনে 80.1% ভোট পেয়েছেন। অন্যদিকে বিরোধী দলের প্রার্থী সবেতলানা পেয়েছেন 10.1% ভোট। ফলাফল ঘোষণার পর বিরোধী দলের নেতা সবেতলানা কারচুপির অভিযোগ করেন। তার দাবি, যেখানে ভোট গণনা হয়েছিল সেখানে তিনি নিজের পক্ষে 60 থেকে 70% পর্যন্ত সমর্থন পেয়েছিলেন। কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে চুক্তি হয়েছে তা আমিরাতে যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রির পথ আরও প্রশস্ত করবে। ঐতিহাসিক এই চুক্তি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে গতকাল শুক্রবার বিশেষজ্ঞরা এমন পূর্বাভাস দিলেন। সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল গত বৃহস্পতিবার একটি চুক্তির ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ওই চুক্তি হয়। ওই দুই দেশ জানায় তারা চুক্তির আওতায় কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে এবং ব্যাপক পরিসরে নতুন সম্পর্ক গড়ে তুলবে। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য জানিয়েছেন, এই চুক্তির আওতায় ইসরায়েল নতুন করে দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনের ভূখণ্ড দখল নেবে না। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের ভূখণ্ড ইসরায়েলের অন্তর্ভুক্তিকরণ থেকে তার সরকার এখনও সরে আসেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 3 বছর পর 1948 সালে ব্রিটিশ শাসিত ফিলিস্তিনি ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়। পশ্চিমা বিশ্বের বানানো এই রাষ্ট্রকে কখনো মেনে নেয়নি আরবরা। 1956, 1967 ও সর্বশেষ 1973 সালে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে যুদ্ধ হয় ইসরায়েলের। প্রতিবারই আরবরা পরাজিত হয়।
এরপর থেকে ইহুদিদের কাছে জমি হারাতে থাকে ফিলিস্তিনিরা। বর্তমানে রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের ভূমি দখল করছে ইসরায়েলি প্রশাসন। জমি উদ্ধারের জন্য ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিন ইসরায়েল দুটি রাষ্ট্র গঠনের মাধ্যমে সংঘাত মেটানোর চেষ্টা করলেও তা এখনও সফলতার মুখ দেখেনি। তবে পুরনো শত্রু ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা একমাত্র উপসাগরীয় দেশ আরব আমিরাত, আর আরব দেশগুলোর মধ্যে তৃতীয়। এর আগে পুরনো শত্রু ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে মিশর ও জর্ডান। বিশেষজ্ঞরা বলছেন, নতুন চুক্তির কারণে আরব আমিরাতের সঙ্গে নানা বিষয়ে চুক্তি হবে ইসরায়েলের, যার ফলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিশেষ সুযোগ সৃষ্টি থাকবে। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড ফাইডম্যান গত শুক্রবার ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিওকে এক সাক্ষাৎকারে বলেন, আরব আমিরাত যত বেশি ইসরায়েলের বন্ধুত্ব হয়ে উঠবে, ইসরায়েলের অংশীদার হয়ে উঠবে, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র হয়ে উঠবে, আমি স্পষ্টতই মনে করি এটা হুমকির মূল্যায়নকে বদলে দেবে এবং ভবিষ্যতে অস্ত্র বিক্রির বিষয়ে আমিরাতের সুবিধা নিরূপণে কাজে দেবে। যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের নিরাপত্তা সবার আগে, তাই আর আরব দেশগুলোর কাছে যেসব অস্ত্র বিক্রি করে দেশটি, তার চেয়ে আরও অত্যাধুনিক অস্ত্র ইসরায়েলকে দেওয়া হবে, এমন নিশ্চয়তা অনেক আগে থেকেই দিয়েছিল যুক্তরাষ্ট্র। একটি উদাহরণ হচ্ছে F-35 নামে অত্যাধুনিক যুদ্ধবিমান ইসরায়েলের কাছে বিক্রি ও যুদ্ধের সময় তা ব্যবহারের অনুমতি দিয়েছে ওয়াশিংটন, কিন্তু আরব আমিরাত বর্তমানে ওই যুদ্ধবিমান কিনতে পারে না। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির আরব ইসরায়েলের রিলেশনস বিষয়ক প্রকল্পের পরিচালক ডেভিড মকোভস্কি বলেছেন, এই চুক্তি আমিরাতের জন্য একটি বিজয়, কারণ ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার হতে পারে এমন আশঙ্কায় এর আগে দেশটির কাছে অত্যাধুনিক অস্ত্র বিক্রি করত না ওয়াশিংটন, এখন নিশ্চিতভাবে সেটি কিনতে পারবে আমিরাত। গত মে মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আমিরাতের কাছে 4,569টি পুরনো MRAP যান বিক্রির অনুমোদন দেয়, যার মূল্য 55 কোটি 60 লাখ মার্কিন ডলার। তবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর কাছে ট্রাম্প প্রশাসনের অস্ত্র বিক্রির পরিকল্পনা লাগাম টানার চেষ্টা করছেন মার্কিন আইন প্রণেতারা। এদিকে বিশ্বজুড়ে নোভেল করোনা ভাইরাসে একদিনে রেকর্ড 2,94,000-এর বেশি আক্রান্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানায়, মহামারী শুরু হওয়ার পর এই প্রথম একদিনে এত ব্যাপক সংখ্যক মানুষ আক্রান্ত হলো। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে সারা বিশ্বে এখন পর্যন্ত 2,15 লাখের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে 7,71,000 মানুষের। সুস্থ হয়ে উঠেছেন 1,34 লাখের বেশি রোগী। আক্রান্ত ও মৃতের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মারা গেছেন 1,70,000-এর বেশি মানুষ, আর আক্রান্তের সংখ্যা 50 লাখেরও বেশি। ডিসেম্বরের শেষে চীনের উহান শহর থেকে এই করোনা ভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশটিতে মারা যান 3,000-এর বেশি মানুষ। অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পোল্যান্ডের সরকারের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছেন, যার আওতায় জার্মানিতে মার্কিন ঘাঁটি থেকে আপাতত 1,000 সৈন্য পোল্যান্ডে মোতায়েন করা হবে। ফলে পূর্ব ইউরোপের এই দেশে মার্কিন সৈন্য সংখ্যা দাঁড়াবে 5,500। চুক্তির ফলে মার্কিন সেনাবাহিনীর 5ম করে সদর দপ্তর জার্মানি থেকে পোল্যান্ডে হস্তান্তর করা হবে। গত মাসের শেষে যখন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে ঘোষণা দেওয়া হয় যে তারা জার্মানি থেকে 12,000 সৈন্য সরিয়ে নেবে, তখন ন্যাটোর জোটের সদস্য দেশগুলো ছাড়াও যুক্তরাষ্ট্রের ভেতরে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ওই 12,000-এর মধ্যে অর্ধেকই নেওয়া হবে পোল্যান্ডে। ট্রাম্প এই সিদ্ধান্ত কার্যকর করলে জার্মানিতে মার্কিন সৈন্য সংখ্যা বর্তমানে 36,000 থেকে নেমে দাঁড়াবে 24,000-এ। জার্মানির সাথে সম্পর্কের ওপর এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের ওই দুই দলের মধ্যে নেতৃত্বস্থানীয় রাজনীতিকরা আপত্তি তুলেছেন। কিন্তু গতকালের চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিলেন তিনি জার্মানির চেয়ে পোল্যান্ডকে বিশ্বস্ত মিত্র মনে করেছেন। পেন্টাগনের পক্ষ থেকে বলা হচ্ছে, জার্মানি থেকে সৈন্য সরিয়ে পোল্যান্ডে নেওয়ার এই সিদ্ধান্ত কৌশলগত, কিন্তু অনেক পর্যবেক্ষক এর পেছনে ট্রাম্পের নিজস্ব রাজনীতি দেখছেন। 2018 সাল থেকে পোল্যান্ডের রাজনীতিকরা আরও সৈন্য মোতায়েন করতে ডোনাল্ড ট্রাম্পের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। তথাকথিত ফোর্ট ট্রাম্প নামে পরিচিত এই প্রস্তাবে পোল্যান্ড বলেছে, যুক্তরাষ্ট্র যেন সেখানে স্থায়ী একটি ঘাঁটি তৈরি করে পুরো এক ডিভিশন সৈন্য মোতায়েন করতে পারে। গতকাল চুক্তিতে তেমন কোনো প্রতিশ্রুতির কথা না থাকলেও জোনাথন মার্কাস বলেছেন, ট্রাম্প স্পষ্ট করেছেন তিনি কি চান। তিনি পরিষ্কার করেছেন যে পোল্যান্ডের মতো যে দেশ প্রতিরক্ষার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত, তেমন একটি দেশকে তিনি মিত্র হিসেবে পছন্দ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।